বলছে 16 নম্বর অঙ্ক, ইটি অ্যান্ড সুইটি আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2। তাহলে পার্টনারশিপ ফার্ম যাদের প্রফিট শেয়ারিং রেশিও কত আছে, 3:2। ওকে, ফলোয়িং ইজ দেয়ার ব্যালেন্স শিট অন 31 মার্চ 2015। 31 মার্চের ব্যালেন্স শিট তোমাকে দিয়ে দিয়েছে। সিম্পল ব্যালেন্স শিট আছে, মুশকিল নেই। যেখানে দুজনের ক্যাপিটাল ব্যালেন্স দেওয়া আছে, দেখো ইটি আর সুইটির, রিজার্ভ ফান্ড দেওয়া আছে, ক্রেডিটর্স দেওয়া আছে, বিল সেভেল দেওয়া আছে। তো মুশকিল এখানে কিছুই নেই। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, স্টক, ডেটর্স, বিল রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাংক, সিম্পল ব্যালেন্স শিট দেওয়া আছে। ওকে, অ্যাডজাস্টমেন্ট কী বলেছে দেখো, অন 1 এপ্রিল 2015 মিষ্টি ইজ অ্যাডমিটেড। তাহলে মিষ্টিকে অ্যাডমিশন নিচ্ছে 1 এপ্রিল 2015। একটা জিনিস খেয়াল করবে তোমরা, ব্যালেন্স শিটটা কবে আছে দেখো, 31 মার্চ 2015, আর অ্যাডমিশন কবে আছে, 1 এপ্রিল 2015। তার মানে যে কটা অঙ্ক করেছো এখনো পর্যন্ত দেখবে ব্যালেন্স শিট ডেট আইদার সেই দিনে অথবা তার পর দিনে অ্যাডমিশন হচ্ছে। যদি এই দুটো ডেটের মধ্যে যদি মনে করো 4 মাসের গ্যাপ হয়ে গেছে, সাপোজ মনে করো ব্যালেন্স শিট তোমাকে দিয়েছে 31 মার্চ আর অ্যাডমিশন করছে মনে করো 1 জুন, তাহলে এপ্রিল মাস হয়ে গেল, মে মাস হয়ে গেল, 2 মাস। তখন তুমি কিভাবে করবে, তখন তোমায় কি করতে হবে, এই যে 2 মাস যে গ্যাপ রইলো, ওই 2 মাসের গ্যাপে কী কী ট্রানজ্যাকশন হয়েছে সে তোমাকে দিয়ে দেবে। তাহলে ব্যালেন্স শিটটাকে তোমাকে কি করতে হবে, 31 মার্চ থেকে 1 জুনে কনভার্ট করে দিতে হবে। 2 মাস এগিয়ে নিয়ে যেতে হবে ব্যালেন্স শিটটাকে। তাহলে আরেকটা ব্যালেন্স শিট ড্র করতে হবে, সেই ব্যালেন্স শিট থেকে অঙ্কটা করতে হবে তোমাকে। যদিও তোমাদের সিলেবাসে এখন ওইসব নেই, ঠিক আছে, তবুও খেয়াল করে নেবে সবসময় দুটো ডেট যেন সেম থাকে। ওকে, চলো তাহলে মিষ্টিকে যখন অ্যাডমিশন করছি, মিষ্টি কত টাকা ক্যাপিটাল দিচ্ছে, 60,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে, আর 30,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসছে। প্রিমিয়াম ফর গুডউইল কত অংশের জন্য নিয়ে আসছে, 1/4 শেয়ার অফ প্রফিট। তাহলে নতুন পার্টনারের শেয়ার অফ প্রফিট কত, 1/4। ঠিক আছে, তো এখানে স্যাক্রিফাইস হিসেবে বের করতে হবে কি হবে না, শুধু 1/4 শেয়ার অফ প্রফিট বলেছে, বের করার দরকার নেই। যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে এখান থেকে কি করতে হবে, নিউ রেশিও বের করতে হবে, তারপর ওল্ড রেশিও থেকে নিউ রেশিও মাইনাস করে স্যাক্রিফাইস রেশিও বের করতে হবে। ফাইনালি অ্যান্সার তোমার 3:2ই আসবে। ওকে, স্টক আর বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই 16%, মানে স্টকও বেড়ে গেছে 16%, বিল্ডিংও বেড়ে গেছে 16%। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড ফার্নিচার ডেপ্রিসিয়েটেড বাই, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10% কমে গেছে, ফার্নিচার 20% কমে গেছে। প্রভিশন ফর ব্যাড ডেট করতে বলেছে কত পার্সেন্ট, 5% রেটে প্রভিশন ফর ব্যাড ডেট করতে বলেছে। তোমাকে বানাতে বলেছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানাও আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে বলেছে, তার সাথে ব্যালেন্স শিটটাও আমি বানিয়ে নেবো। ঠিক আছে, চলো ঘর কেটে ফেলো ফটাফট। সবার প্রথমে একটা ছোট্ট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হবে, তারপর হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটালে কটা ঘর হবে, 3টে, আর ফাইনালি একটা কি হবে, ব্যালেন্স শিট। তো সবার প্রথম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপর ব্যালেন্স শিটটা কবে হবে, অ্যাজ অন 1 এপ্রিল, যে সাল ছিল সেই সাল। পার্টনারের নাম কি কি হবে, ইটি, সুইটি আর মিষ্টি।
ইটি, সুইটি, মিষ্টি। ক্লিয়ার? রেডি সবার? স্টার্ট করি। সবার প্রথমে কি করতে হয়, ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্সটা ব্রট ডাউন করতে হয়, তাই তো? তো ক্যাপিটাল কত টাকা ছিল? ক্যাপিটাল কত টাকা ছিল? 90,000 আর 30,000। কোন দিকে লিখতে হয়? ক্রেডিট দিকে। বাই ব্যালেন্স বিডি 90,000, 30,000। ওকে, সিম্পল জিনিস। এরপর কি হবে, যে রিজার্ভ ফান্ড যেটা আছে সেই রিজার্ভ ফান্ডটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো রিজার্ভ ফান্ড কত টাকা ছিল? 60,000। তো কোন দিকে লিখবো? পার্টনারদের মধ্যে যা কিছুই ডিস্ট্রিবিউশন হবে সব ক্রেডিট সাইডে বসবে, মানে পার্টনারদের ফেভারে যা কিছুই যাবে সব ক্রেডিট সাইড। ক্রেডিট সাইডে কেন? কারণ ক্রেডিট সাইডে ফিগার লেখা মানে ক্যাপিটালের ফিগারটা বেড়ে যায়। ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স, এবার ক্রেডিট ক্যাপিটাল অ্যাকাউন্টে আরও ক্রেডিট করছি, তার মানে ক্যাপিটালটা কী হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। আর রিজার্ভটা কেন পার্টনারদের মধ্যে ভাগ হয় আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম। তাহলে বাই কি হবে? রিজার্ভ ফান্ড বাই রিজার্ভ। কত টাকার ছিল রিজার্ভ? 60,000 টাকা। 3:2 ভাগ করো, তাহলে একজনের হবে 36,000, একজনের হবে 24,000। সিম্পল জিনিস, মুশকিল তো নেই। নেক্সট কি আছে? ব্যালেন্স শিটে আর কিছু অ্যাসেট নেই, একবার অ্যাসেট সাইডে দেখে নেবে অ্যাসেট সাইডে কোনো রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস আছে কিনা। যদি থাকে সেটাও তাহলে ডিস্ট্রিবিউট হবে, কিন্তু ডেবিট সাইডে। ওকে, অ্যাডজাস্টমেন্টে চলে এসো। প্রথম অ্যাডজাস্টমেন্ট কি বলছে? মিষ্টি উইল ব্রিং 60,000 টাকা ক্যাপিটাল। তাহলে বাই ব্যাংক বলে বসবে মিষ্টির ঘরে। মিষ্টির ঘরে 60,000। তুমি ন্যারেশন লিখতে পারো পাশে ক্যাপিটাল, কারণ ক্যাপিটাল এনে জার্নাল এন্ট্রিজ কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তাই ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে আমি লিখবো বাই ব্যাংক। ওকে, তারপর কি দিয়েছে বলো? প্রিমিয়াম ফর গুডউইল এনেছে। তো প্রিমিয়াম ফর গুডউইল আনলে নর্মালি দুটো এন্ট্রি হয়। কি এন্ট্রি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, আর প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। আমি এখানে দুটো এন্ট্রিকে মার্চ করে একটাই এন্ট্রি করব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। তাহলে ওল্ড পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট দিকে বাই ব্যাংক। তুমি এখানে ন্যারেশন প্রিমিয়াম লিখতে পারো। কত টাকা প্রিমিয়াম এনেছে? 30,000 টাকা। 30,000 টাকা অ্যাকচুয়ালি স্যাক্রিফাইসের সাথে ভাগ হয়, তো এখানে তোমার স্যাক্রিফাইসও বের করতে হবে না, বাট যদিও বের করো তুমি একই আসবে 3:2। তাহলে 30,000কে 3:2 ভাগ করো। কার কার মধ্যে ভাগ হবে এটা? ওল্ড পার্টনারদের মধ্যে, ইটি আর সুইটির মধ্যে। 18,000, 12,000। ওকে, সিম্পল। তারপর স্টক অ্যান্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড। অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া, ভ্যালু ইনক্রিজ হয়েছে। কেন ইনক্রিজ, কেন রিভ্যালুয়েশন করা হয় সেটাও লাস্ট ক্লাসে বলেছিলাম, রিভ্যালুয়েশন কেন হয়। তাহলে বাই ক্রেডিট দিকে বসবে, তো অ্যাসেট ইনক্রিজ হলে ক্রেডিট দিকে। বাই স্টক, কত টাকা স্টক ছিল? 16% বেড়েছে। তাহলে স্টকের ব্যালেন্স ছিল 35,000 টাকা, তাহলে 35,000-এর ওপর 16%, 5,600 টাকা। স্টকের ভ্যালু 5,600 টাকা বেড়ে গেছে। তারপর স্টকের পর বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকা ছিল? 40,000-এর ওপর 16%, বলো 40,000-এর ওপর 16%, 6,400। ক্লিয়ার? তাহলে অ্যাসেট যদি বাড়ে তাহলে রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে বসবে, সিম্পল জিনিস। নেক্সট পরের এন্ট্রিতে চলে এসো। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্নিচার কমে গেছে, ডেপ্রিসিয়েশন হয়েছে।
ডেপ্রিসিয়েশন হলে কোন দিকে বসবে? ডেবিট দিকে। তাহলে টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, আমি শুধু প্ল্যান্ট লিখলাম, টু প্ল্যান্ট কত টাকা, বাট তোমরা পরীক্ষায় প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কথাটা পুরো লিখবে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 50,000-এর ওপর 10%, মানে 5,000 টাকা। ওকে, তারপর টু ফার্নিচার, ফার্নিচার কত ছিল? 20,000, 20,000-এর ওপর 20%, কত হয়? 4,000 টাকা। ওকে, একটা প্রভিশন বানাতে বলেছে, কত পার্সেন্ট রেটে প্রভিশন বানাতে বলেছে? 5% রেটে। তাহলে প্রভিশন বানালে কোন দিকে বসবে? ডেবিট দিকে। টু প্রভিশন ফর ব্যাড ডেট, ডাউটফুল ডেট, কত টাকা প্রভিশন কার ওপর হয়? ডেটর্সের ওপর। ডেটর্স কত টাকা ছিল? 40,000, 40,000-এর ওপরে 5%, কত হচ্ছে? 2,000 টাকা। ঠিক আছে, তাহলে ফাইনালি প্রফিট আসছে না লস আসছে? ডেবিট দিকে এলে প্রফিট, ক্রেডিট দিকে এলে লস। তাহলে ডেবিট দিকে টু প্রফিট অন রিভ্যালুয়েশন, প্রফিট অন রিভ্যালুয়েশন। টোটাল কত আসছে? 12,000 টাকা টোটাল আসছে। 12,000 থেকে 5 4 9 2 11, 11 বাদ দিলে 1,000 টাকা। ওকে, দেখো এই অবধি বুঝলে কিনা, দেখো এই অবধি ক্লিয়ার প্রত্যেকের? এই যে 1,000 টাকা যে প্রফিটটা এলো, এটা কারা নেবে? ওল্ড পার্টনাররা। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিটটা কোন দিকে এসে? ডেবিট দিকে। তাহলে পার্টনার্স ক্যাপিটালে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। তো ক্রেডিট দিকে আমি কি বলে লিখবো? বাই প্রফিট অন রিভ্যালুয়েশন, প্রফিট অন। আচ্ছা, 1,000 টাকা দুজনের মধ্যে ভাগ হবে, কোন রেশিওতে ভাগ হবে? ওল্ড রেশিও, 3:2। বলো, একজনের 600 আর একজনের 400। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? একটা পার্টনারকে অ্যাকাউন্টসের মধ্যে ঢুকিয়ে দিলাম এবং ওই দিনে যেদিন অ্যাডমিশন হচ্ছে সেই দিন অ্যাসেটের রিভ্যালুয়েশন করে অ্যাসেটের ফেয়ার ভ্যালু ডিটারমাইন করে নিলাম। আর কিছু আছে? কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। এবার কি করব? পার্টনার্স ক্যাপিটালে ব্যালেন্স বের করতে হবে। বলো, টু ব্যালেন্স সিডি, ইতির কত আসবে? আমিও করে নিই। 90,000, 36,000, 18,600, 1,44,600। তাহলে ইতির আসছে 1,44,600। সুইটির কত আসবে? 30,000, 24,000, 12,000, 66,400। আর মিষ্টির তো একটাই হবে, 60,000। তাহলে টোটালও তাই হবে, 1,44,600, 66,400, 60,000, আর এদিকেও 1,44,600, 66,400, 60,000। ক্লিয়ার? দেখ এই অবধি কোনো ডাউট আছে? ডাউট নেই। এবারে এগোই। এবারে কি বানাবো? আমি ব্যালেন্স শিট বানাবো, তাই তো? ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডটা ফিল আপ করি। লাইবিলিটি সাইডে সবার উপরে কি থাকবে? মানে টোটাল ক্যাপিটাল আর কি। তো টোটাল এখন ফার্মে কজন হয়ে গেছে? 3 জন। তো লেখা এক এক করে। ইট ইজ ক্যাপিটাল, কোন ব্যালেন্সটা বলবো? সিডি ব্যালেন্সটা, 1,44,600। ওকে, তারপর সুইট ইজ ক্যাপিটাল, সুইট ইজ ক্যাপিটাল কত আসবে বলো দেখে? 66,400। তারপর মিষ্টিস ক্যাপিটাল কত টাকা বসবে? 60,000। সিডি ব্যালেন্সটাই বসবে ক্যাপিটাল অ্যাকাউন্টে। নেক্সট
লাইব্রেরি সাইডটা ফলো করো, কি কি আছে লাইব্রেরি সাইডে? রিজার্ভ ফান্ড তো ডিস্ট্রিবিউট হয়েই গেছে, কারণ ক্যাপিটালের মধ্যে দেখো রিজার্ভ ফান্ডের ফিগারটা ঢুকিয়ে দিয়েছি আমি। এই রিজার্ভ ফান্ডের ফিগারটা দেখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে অলরেডি ডিস্ট্রিবিউট করে দিয়েছি, তো আলাদা করে বসবে না। তারপর ক্রেডিটর্স আর বিলস টেবিল কোনো চেঞ্জ হয়নি, তাহলে যা ছিল তাই। ক্রেডিটর্স কত টাকা? 30,000। আর বিলস পেবেল কত টাকা? 10,000। ক্লিয়ার? তাহলে লাইব্রেরি সাইড কমপ্লিট। অ্যাসেট সাইডে চলে এসো। সবার প্রথমে কি আছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত টাকা দেখে বলো, বই দেখে? 40,000 ছিল, আর বেড়েছে কত টাকা? 6,400। তাহলে 40,000 প্লাস 6,400, দ্যাট ইজ 46,400। ক্লিয়ার? ভেরি গুড। তারপর বলো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড ছিল কত টাকা বলো? 50 ছিল, কিন্তু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 5,000 টাকা কমে গেছে, রিভ্যালুয়েশনে ডেবিট দিকে আছে না, তাহলে 50 থেকে 5 বাদ দাও, 45,000। ক্লিয়ার? তারপর ফার্নিচার ছিল কত? 20,000। ফার্নিচারের ফিগার কমেছে কত টাকা? 4,000। তাহলে 20 থেকে 4 বাদ দিলে 16,000। ওকে। তারপর স্টক ছিল কত টাকা? স্টক ছিল 35,000, আর স্টকের ফিগার বেড়েছে 5,600, তাহলে কত হবে? 40,600। স্টক বেড়েছে না? তারপর স্টকের পর ডেটর্স। ডেটর্সটা ভেতরে লেখো একটুখানি। ডেটর্স কত টাকা ছিল? 40,000, যেখান থেকে একটা প্রভিশন মাইনাস হবে। প্রভিশন কত টাকা ছিল? 2,000 টাকা। তাহলে ফাইনালি বাইরে যাবে কত? 38,000 টাকা। বিল রিসিভেবলে কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই। 15,000। নেক্সট ক্যাশ অ্যাট ব্যাংক। আমার ক্যাশ অ্যাট ব্যাংক ছিল কত হিসাবে? 20,000 টাকা ব্যালেন্স শিটে ছিল, আর নতুন পার্টনার যখন অ্যাডমিশন করেছিল একটা 30,000 টাকা ক্যাপিটাল এনেছিল, প্লাস নতুন পার্টনার যখন অ্যাডমিশন করেছিল একটা প্রিমিয়াম ফর গুডউইল এনেছিল কত টাকা? 60,000 টাকা ক্যাপিটাল এনেছিল। 60,000 টাকা ক্যাপিটাল আর 30,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে যে টাকাগুলো পার্টনার এনেছে সেই টাকাগুলো কি হবে? যোগ হবে। ওকে। 20,000 প্লাস 60,000 প্লাস 30,000 কত? 1,10,000। চলো যোগ মারো বোথ সাইড, আশা করি মিলে যাবে। কত টাকা আসছে বলো? ডিফারেন্স আসছে? ডিফারেন্স আসছে নাকি? তিন লক্ষ 11,000, 3,11,000। তো এই অঙ্কটা বেসিক অঙ্ক ছিল একদম।
ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে এগোই। স্টার্ট করছি। অন 31 মার্চ 2015 দ্য ব্যালেন্স শিট অফ সোনা মোনা, এটা গ্র্যাজুয়েশন লেভেলের অঙ্ক, এখানে ঢুকে দিয়েছে। সোনা আর মোনা দুজন পার্টনার, যাদের প্রফিট শেয়ারিং রেশিও 3:2। ভেরি গুড, কোনো অসুবিধা নেই। ব্যালেন্স শিটে ক্রেডিটর্স আছে, উল্টো দিক থেকে দিয়েছে, কোনো অসুবিধা নেই। ক্রেডিটর্স আছে, পিএল আছে, পিএল মানে এক প্রকার রিজার্ভ আর কি, ঠিক আছে। সোনা আর মোনা দুজনের ক্যাপিটাল। অ্যাসেট সাইডে ক্যাশ আছে, ডেটর্স থেকে প্রভিশন মাইনাস করে দিয়েছে, স্টক আছে, পেটেন্ট আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ছোট্ট ব্যালেন্স শিট আছে। অ্যাডজাস্টমেন্টগুলো পড়ো। ডোনা উইল গেট 1/4 শেয়ার অফ প্রফিট। ডোনার প্রফিট শেয়ারিং রেশিও কত? 1/4, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও 4/15, সরি 4/15, কোনো অসুবিধা নেই। ডোনা হ্যাড টু ব্রিং 30,000 টাকা অ্যাজ হার ক্যাপিটাল। ও 30,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে, টু হুইচ দ্য অ্যামাউন্ট অফ আদার্স পার্টনার্স ক্যাপিটাল হ্যাভ টু বি অ্যাডজাস্টেড। এইখানটাই গোড়াটা মেরেছে। বলছে নতুন পার্টনার, আগে অঙ্কগুলোতে কি বলছিল, নতুন পার্টনার যে ক্যাপিটাল আনছে শুধু ওইটুকুনি বলে দিচ্ছিল। এখানে বলছে কি নতুন পার্টনারের ক্যাপিটাল অনুযায়ী পুরনো পার্টনারদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট হবে। তো কি অ্যাডজাস্ট হবে, কীভাবে অ্যাডজাস্ট হবে কিছু বলে দেয়নি। চলো দেখি তারপর। শি উড পে ক্যাশ ফর আ শেয়ার অফ গুডউইল উড বি বেসড অন 2.5 years পারচেস অফ অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 4 year। গুডউইলের ভ্যালুও বলে দেয়নি, প্রিমিয়াম ফর গুডউইলও বলে দেয়নি, কিন্তু বলে দিয়েছে যে ওর যতটা প্রিমিয়াম ফর গুডউইল আনার দরকার ততটা ও নিয়ে আসবে। তাহলে নতুন পার্টনারের শেয়ার অফ প্রফিটের রেশিও কত? 4/15। তাহলে টোটাল গুডউইল যা হবে তার প্রিমিয়াম কত অংশ হবে? 4/15। চলো, অ্যাসেটের রিভ্যালুয়েশন নিচে দিয়ে দিয়েছে। ডেটর্স রিভ্যালুয়েশন হয়েছে 5% কমে গেছে, প্রভিশন করতে বলেছে। স্টক 20,000 টাকা রিভ্যালুয়েশন হয়েছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রিভ্যালুয়েশন হয়েছে 40,000। তো এই ফিগারগুলো রিভ্যালুড ফিগার, মানে বেড়ে অথবা কমে এই ফিগারটা হয়েছে। ওকে, ইতে লাস্ট 3 বছরে 11, 12, 12, 13, 13, 14 সালে প্রফিট দিয়ে দিয়েছে 20,000, 14,000, 17,000। তোমাকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট বানাতে হবে, ঠিক আছে। চলো স্টার্ট করি তাহলে। সবার প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হবে ছোট একটা। ওকে, তারপর পার্টনার্স ক্যাপিটাল। কত ক্যাপিটালের কালাম হবে অ্যামাউন্টের? 3টে। 2টো পার্টনার ছিল, আরেকজন এসে জয়েন করছে, ঠিক আছে, কোনো প্রবলেম হওয়ার কথা নয়, সিম্পল আছে। আর নেক্সট হচ্ছে ব্যালেন্স শিট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট অ্যাজ অন বলে তোমরা ডেট বসিয়ে দেবে, ঠিক আছে। পার্টনার কে আছে? সোনা, মোনা, ডোনা। ওকে, সোনা, মোনা, ডোনা। धीरे सुस्ते करबो, ঠান্ডা दिमाग में। स्टार्ट करी, चलो। ओपनिंग बैलेंस सबार प्रथमे जेमन नियम शिखेছি সেরকমই চলবে। বাই ব্যালেন্স বিডি কত টাকা? 40,000, 30,000। তাহলে একজনের 40,000 আর একজনের 30,000। কমফোর্টেবল? তারপর কি বলেছিলাম, যদি কোনো রিজার্ভ থেকে ভাগ হবে, এখানে একটাই রিজার্ভ আছে,
সেটা হলো পিএল। পিএলটাও এক প্রকার রিজার্ভ। কী হয় না, পিএলটা কীভাবে তৈরি হয়, প্রফিটটা ডিস্ট্রিবিউট করে না, যে প্রফিটটা সেই প্রফিটটা পিএল বলেই রেখে দেয়, ব্যালেন্স এটা লাইবিলিটি সাইডে পড়ে থাকে। প্রথম বছর 1 টাকা প্রফিট হলো, তারপরের বছর যা প্রফিট হবে সাথে যোগ হয়ে যাবে, আবার যা প্রফিট হবে সাথে যোগ হয়ে যাবে, লস হলে ওখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে প্রফিটটার ওপর ভাগ কাদের আছে, পুরোনো পার্টনারদেরই আছে। তাহলে বাই পিএল কোন রেশিওতে ভাগ হবে, ওল্ড রেশিও। ওল্ড রেশিও কত ছিল, 3:2। ভেরি গুড, চলো ভাগ করে দাও। 15,000 ছিল, 9,000, 6,000। মুশকিল তো কিছুই নেই, একদম ক্লিয়ার, সিম্পল জিনিস। চলো অ্যাডজাস্টমেন্ট করি। প্রথম অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, ডোনা উইল গেট 4/15 শেয়ার অফ প্রফিট। রেশিও বলেছে, এটা কোনো ট্রানজ্যাকশন তো নয়, এটা রেশিও, যে ডোনার শেয়ার অফ প্রফিট হবে 4/15। নেক্সট অ্যাডজাস্টমেন্টটা কী বলেছে দেখো, ভালো অ্যাডজাস্টমেন্ট বলেছে, ডোনা হ্যাড টু ব্রিং 30,000 ক্যাপিটাল। তাহলে কত টাকা ক্যাপিটাল আনবে, 30,000 টাকা। কিন্তু লাস্টে বলে দিয়েছে ওর ক্যাপিটাল অনুযায়ী বাকি পার্টনারদের ক্যাপিটাল অ্যাডজাস্ট হবে। তো আমার পরে যখন অ্যাডজাস্ট হবে তখন দেখবো। এখন সিম্পল কত টাকা ক্যাপিটাল নিয়ে আসছে, 30,000 টাকা। এইটুকুনি তো পাক্কি বাত করা আছে যে 30,000 টাকা ক্যাপিটাল ও আনছে। তাহলে আমি 30,000 টাকা ক্যাপিটালের এন্ট্রি আগে মেরে দেবো। বাই ব্যাংক, ডোনার ঘরে বসবে 30,000। ওকে, পরে অ্যাডজাস্টমেন্ট পড়ো। বলেছে যত টাকা প্রিমিয়াম ফর গুডউইল আনার দরকার তত টাকা প্রিমিয়াম ফর গুডউইলও নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে প্রিমিয়াম ফর গুডউইল বের করতে গেলে আগে তো আমাকে গুডউইলের ভ্যালুয়েশনটা করতে হবে। তো এখানে দেখো লাস্ট অ্যাডজাস্টমেন্টে, অ্যাডজাস্টমেন্টে তোমাকে কিছু ডেটা দিয়ে দিয়েছে গুডউইল বের করার জন্য, যে লাস্ট 3 বছরের প্রফিট দিয়ে দিয়েছে তোমাকে। অ্যাডজাস্টমেন্টে কত কত প্রফিট দিয়েছে, 20, 14,000, 17,000। তো এখান থেকে তুমি অ্যাভারেজ প্রফিট পেয়ে যাবে। কিন্তু বইতে 17,000 আছে, নতুন বইতে কত আছে, 15,500। ঠিক আছে, অসুবিধা নেই, আমি আপাতত 17,000 ধরেই অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, তোমরা বাড়িতে আরেকবার কি করবে, এটাকে 15,500 ধরে আরেকবার করে নেবে, তাহলেই হয়ে গেল। আমি 17,000 ধরেই করাচ্ছি। ঠিক আছে, তাহলে গুডউইলের তোমার প্রফিট দিয়েছে কত, 20,000, 14,000, 17,000। আর সি অ্যাডজাস্টমেন্টে বলেছে যে গুডউইল ভ্যালুয়েশন হবে, কিন্তু এখানে তো গন্ডগোল আছে একটুখানি। তার মানে বলছে গুডউইলটা বের করো কোন মেথডে, অ্যাভারেজ প্রফিট মেথডে। তাহলে গুডউইল যদি আমি বের করতে পারি সেখান থেকে প্রিমিয়াম ফর গুডউইলও পেয়ে যাবো। চলো অঙ্কের নিচে তোমরা নোট করো, আমি অঙ্কের ওপরেই করছি, তোমরা অঙ্কের নিচে করবে। ক্যালকুলেশন অফ গুডউইল। ক্যালকুলেশন অফ গুডউইল, নোট নাম্বার 1। গুডউইলের ফর্মুলা কি, অ্যাভারেজ প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস, তাই তো, অ্যাভারেজ প্রফিট ইন্টু ইয়ার পারচেস। এখানে অ্যাভারেজ প্রফিট মেথডেই বলেছে, সুপার প্রফিট টুপার প্রফিট কিছু বলে দেয়নি। তাহলে আমাকে অ্যাভারেজ প্রফিট বের করতে হবে। তো আমি নিচে, তোমরা নিচে করো অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ মানে গড় মুনাফা। তো প্রথম বছরের মুনাফা কত ছিল, 20,000, পরের বছরে 14,000, তারপরের বছরে 17,000, ডিভাইডেড বাই 3 কত আসছে, অ্যাভারেজ প্রফিট আসছে 17,000। দেখে নাও সবাই, না বুঝলে বলো। 3 বছরের প্রফিটকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, অ্যাভারেজ প্রফিট চলে এলো। কত টাকা এলো অ্যাভারেজ প্রফিট, 17,000। তাহলে গুডউইল কত হবে, গুডউইল অ্যাভারেজ প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস। অ্যাভারেজ প্রফিট এসছে 17,000, আর ইয়ার পারচেস কত বলেছিল, 2.5। তাহলে 17,000 ইন্টু 2.5, 42,500।
ওকে, গুডউইল কত এলো? 42,500। ঠিক আছে, এবার বলো ও কি পুরো 42,500 টাকায় নিয়ে আসবে? এই 42,500 টাকা যেটা বেরোলো এটা তো ফার্মের গুডউইল, ওভারঅল বিজনেসের গুডউইল, তাহলে ও তো পুরো টাকা নিয়ে আসবে না। তাহলে ও বিজনেসে যত অংশের জন্য আসছে তত টাকার গুডউইল নিয়ে আসবে। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল কত হবে? তোমরা নিচে লেখো, প্রিমিয়াম ফর গুডউইল কত হবে বলো? প্রিমিয়াম ফর গুডউইল হবে 42,500 ইন্টু 4/15। কত টাকা? 11,333। লিখে দাও 11,333। ওকে, তাহলে 11,333 টাকা ও প্রিমিয়াম বাবদ নিয়ে আসবে। তাহলে টাকা নিয়ে এলে কোন দিকে বসে? ক্রেডিট দিকে, পার্টনার্স ক্যাপিটালে, বাই ব্যাংক। কত টাকা নিয়ে আসবে? 11,333 টাকা। আর যেই টাকাটা ভাগ হবে কাদের মধ্যে? ওল্ড পার্টনারদের মধ্যে। কোন রেশিওতে ভাগ হবে? ওল্ড রেশিও। ওল্ড রেশিও কত? 3:2। ভাগ করো, একজনেরটা বলো আর একজনেরটা বিয়োগ করে দেবে। 11,333 ইন্টু 11,333 ইন্টু 3/5। একজনের হবে 6,800, প্রথম জনের 6,800 আর 11,333 মাইনাস 6,800, 4,533। 4,533। ক্লিয়ার? তো নতুন জিনিস এই একটা ছিল। অন্যান্য অঙ্কে প্রিমিয়াম ফর গুডউইলটা স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয়, এখানে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয়নি, তোমাকে ক্যালকুলেট করে বের করে নিতে হবে। ক্লিয়ার এই অবধি? চলো নেক্সট, রিভ্যালুয়েশন করতে বলেছে। প্রথম রিভ্যালুয়েশন কি বলেছে? ডেটর্সের ওপর 5% প্রভিশন বানাতে বলেছে। তাহলে প্রভিশন যদি বানাই তাহলে কোন দিকে বসবে? রিভ্যালুয়েশনের ডেবিট দিকে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে টু প্রভিশন ফর ব্যাড ডেট। ডেটর্স কত টাকা ছিল? ডেটর্স ছিল কত টাকা? 20,000। 20,000 ওপর কত পার্সেন্ট প্রভিশন করতে বলেছে? 5%। 20,000 ওপর 5% করলে কত হয়? 1,000 টাকা। তো আমি কি 1,000 টাকার প্রভিশন বানাবো? না। কেন বানাবো না? কারণ অলরেডি 700 টাকা প্রভিশন করাই আছে। তাহলে প্রভিশন তাহলে কত টাকার হবে? 300 টাকার। ক্লিয়ার? না বুঝলে বলো, আবার বলে দিচ্ছি। টোটাল বলেছে ডেটর্সের ব্যালেন্সের ওপর 5% রেটে প্রভিশন বানাও। তাহলে ডেটর্স ছিল 20,000, তার উপর 5% মারলে কত হয়? 1,000 টাকা। কিন্তু 1,000 টাকা ফাইনাল প্রভিশনের অ্যান্সার হবে 1,000 টাকা। তো অলরেডি তো 700 টাকা বানানোই আছে, তাহলে আমাকে বানাতে হবে কত টাকা? 300 টাকা। ক্লিয়ার? মুভ অন। স্টক হয়ে গেছে 20,000। স্টক ছিল কত টাকা? 25,000। তা 25,000-এর জিনিসটা 20,000 হয়ে গেছে, তাহলে 5,000 টাকা লস। তাহলে ডেবিট দিকে বসবে, টু স্টক 5,000। ক্লিয়ার? তারপর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত হয়ে গেছে? 40,000। ছিল কত টাকা? 35,000। তাহলে 5,000 টাকা বেড়েছে, তাহলে ডেবিট দিকে টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। সরি, এটা বাই হবে, ক্রেডিট দিকে হবে। বাই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 5,000, যেহেতু ফিগারটা বেড়েছে। আর কিছু? আর কিছু নেই। তাহলে যেখানে আর কিছু নেই সঙ্গে সঙ্গে আমি প্রফিট বা লসটা বের করে নেবো। প্রফিট আসবে না লস আসবে? লস এসছে ক্রেডিট দিকে, তাহলে বাই লস অন রিভ্যালুয়েশন। $300 টাকা লস, টোটাল আসছে 5,300। ওকে, আর এই লসটা পার্টনার্স ক্যাপিটালে কোন দিকে যাবে বলো? ডেবিট দিকে। রিভ্যালুয়েশনে ক্রেডিট দিকে এসছে, তাহলে পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকে টু লস অন রিভ্যালুয়েশন।
কার কার মধ্যে ভাগ হবে? এস আর এম, সোনা আর মোনার মধ্যে। কোন রেশিওতে ভাগ হবে? 3:2। তাহলে 300 টাকাকে 3:2 ভাগ করো। 300 টাকাকে 3:2 ভাগ করো। 180, 120। ক্লিয়ার? আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তো এইবার নর্মালি আমরা কি করি, পার্টনার্স ক্যাপিটালে ক্লোজিং ব্যালেন্স বের করতাম, ওটা থেকে ব্যালেন্স শিট বানিয়ে ফেলতাম। কিন্তু এখানে কি বলেছে যে নতুন পার্টনারের যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল অনুযায়ী পুরনো পার্টনারদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট হবে। ঠিক আছে? তাহলে নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল এনেছে? 30,000। নতুন পার্টনারের রেশিও কত ছিল? 4/15। তাহলে 4/15 এর জন্য যদি 30,000 টাকা ক্যাপিটাল হয় তাহলে টোটাল ক্যাপিটাল কত হবে? 4/15 সমান সমান যদি 30,000 হয় তাহলে 1 অংশ সমান সমান কত হবে? উল্টে যাবে ওটা। 30,000 ইন্টু 15/4 কত হচ্ছে? 1,12,500। এটা টোটাল ক্যাপিটাল এলো। এই টোটাল ক্যাপিটালটা কজনের মধ্যে হবে তাহলে? 3 জনের মধ্যে। কোন রেশিওতে হবে? নিউ রেশিওতে হবে। তাহলে তোমাকে আগে এখানে তাহলে কি করতে হবে? নিউ রেশিওটা বের করতে হবে। চলো, নোট করো একটা, পরের নোট, ক্যালকুলেশন অফ নিউ রেশিও। ক্যালকুলেশন অফ নিউ রেশিও। নিউ রেশিও কার কার মধ্যে হবে? 3 জনের মধ্যেই হবে। তাহলে প্রথমে এস, নিচে নিচে লেখো এম, তারপর ডি। ওকে, ডি কত অংশের জন্য এসেছিল? 4/15। তাহলে রিমেনিং শেয়ার কত হবে? রিমেনিং শেয়ার কত হবে? 1 মাইনাস 4/15। তাহলে এলসিএম করলে কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে 15 মাইনাস 4, দ্যাট ইজ 11/15। তাহলে এই 11/15টা কাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে? এস আর এম এর মধ্যে। তাহলে 11/15 ওরও ঘরে বসবে 11/15 ইন্টু কোন রেশিওতে? ওদের যা রেশিও ছিল। তাহলে ইন্টু 3/5 ইন্টু 2/5 কত হচ্ছে বলো? 3 11 33/75। এখানে হবে 22/75। আর এখানেও নিচে কত করতে হবে? 75 করতে হবে। তাহলে 5 দিয়ে ওপরে আর নিচে গুণ, 20/75। দেখা যাবে বুঝতে পারলে কিনা। পাঁচ দিয়ে ওপরেও গুণ, নিচেও গুণ, নিচে তো 75 করতে হবে। তাহলে 5 দিয়ে ওপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। তাহলে নিচের 3টে সমান হয়ে গেল। তাহলে রেশিও কত হলো তোমার? 33:22:20। ওকে, এটা গেল প্রথম কাজ। এবার টোটাল ক্যাপিটালটা ফার্মের বের করি। ঠিক আছে, চলো পরের নোট নাম্বার দাও, সম্ভবত 3 নম্বর নোট হবে। লেখো, ডোনাস শেয়ার অফ প্রফিট ইকুয়ালস টু দিয়ে পাশে লেখো কত? 4/15। তুমি 4/15ও লিখতে পারো বা এখান থেকে 20 এটাও লিখতে পারো। ঠিক আছে, আমি 4/15টাই লিখলাম, রেশিও তো। তো ডোনাস শেয়ার অফ প্রফিট কত? 4/15। ডোনাস ক্যাপিটাল কত হবে? ডোনাস ক্যাপিটাল কত হবে?
কত টাকা ক্যাপিটাল এনেছিল ডোনা? 30,000। নিচে লেখো 30,000। ঠিক আছে, তাহলে 4/15 জন্য ক্যাপিটাল কত টাকা? 30,000 টাকা। তাহলে টোটাল ক্যাপিটাল কত হবে? 30,000 ইন্টু 15/4 কত হচ্ছে? 1,12,500। ফার্মে টোটাল ক্যাপিটাল হয়ে গেল কত? 1,12,500। এই 1,12,500 টাকা কজনের মধ্যে যাবে? 3 জনের মধ্যে। তো 3 নম্বরে জাস্ট 4 নম্বর নোট করো একটা, জাস্ট ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে রাখো, সেন্টার করে লেখো 1,12,500। ঠিক আছে, ওখান থেকে 3টে হাত বের করো। ঠিক আছে, একটা হাতে লিখবে সোনা, একটাতে মোনা, আর একটাতে ডোনা। ওকে, তাহলে সোনার ভাগে কত পড়বে? নতুন রেশিও তো ভাগ হবে তো, 1,12,500 ইন্টু 33 বাই কত হচ্ছে এটা? 33 প্লাস 22, 33/75 কত হচ্ছে বলো? 1,12,500 ইন্টু 33/75 কত? 49,500। ক্লিয়ার? নেক্সট মোনার চলে এসো, তাহলে মোনারটা কত হবে বলো? 1,12,500 ইন্টু 22/75 কত আসছে? 33,000। নেক্সট ডোনার তো কত হবে? ডোনার তো বলেই দিয়েছিল ক্যাপিটাল 30,000ই হবে। আর তুমি যদি বের করতে চাও 1,12,500 ইন্টু 20/75, 3 জনের ক্যাপিটাল চলে এলো। তাহলে এই ক্যাপিটালটা গিয়ে কোথায় বসা উচিত? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। এই ক্যাপিটাল তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বসা উচিত, তাহলে আমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে এটা বসিয়ে দেবো। কোথায় বসবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে? ডেবিট ডে কি বলে বসবে? টু ব্যালেন্স সিডি। তো 2-3 লাইন ছেড়ে দাও, ছেড়ে দিয়ে লেখো টু ব্যালেন্স সিডি। ওকে, বলো সোনার কত আছে? 49,500। মোনার কত আছে? 33,000। ডোনার কত আছে? 30,000। ওকে, এইবারে অন্যান্য অঙ্কেটা তো ব্যালেন্সিং ফিগারে বের করি। অন্যান্য অঙ্কে কি করি? এই সিডি ব্যালেন্সটা ব্যালেন্সিং ফিগারে আসে, কিন্তু এখানে সিডি ব্যালেন্সটা বলে দিয়েছে। তাহলে আইদার আমার অ্যাকাউন্ট সাথে মিলে যাওয়ার কথা। দেখো সোনারটা মিলছে কিনা। সোনারটা মিলছে কিনা দেখো। মিলছে না? মোনারটা দেখো মিলছে কিনা। ডোনারটা দেখো মিলছে কিনা। ডোনারটা মিলে যাচ্ছে, তো ডোনারটাকে আমি 30,000 করে দিই, যেটা মিলে যাচ্ছে। এবার তোমরা আমাকে বুদ্ধি করে বলো, ওদের অ্যাকাউন্ট সাথে মিলছে না, কিন্তু আমাকে তো অ্যাকাউন্ট সাথে বন্ধ করতে হবে, আমি কিভাবে করব? আমি এটাকে কিভাবে পেট করব? কেন মিলছে না? কোশ্চেন হচ্ছে যে না, দেখো যদি এই সিডি ব্যালেন্সটা না হতো তাহলে ক্যাপিটাল কত আসতো? মনে করো সিডি ব্যালেন্সটা নেই, তোমাকে ব্যালেন্সিং ফিগারে ক্যাপিটাল বের করতে হবে, তাহলে ক্যাপিটালটা কত আসছে বের করো। ডেবিট সাইডটা যোগ করো, ক্রেডিট সাইডটা মাইনাস করো,
তাহলেই ব্যালেন্স বেরিয়ে যায়। তাহলে ওর ক্যাপিটাল হওয়া উচিত 55,620, কিন্তু বেচারার ক্যাপিটাল কত হয়ে গেছে 49,500, ক্যাপিটালটা কমে গেল তো। তাহলে যত টাকা কমে গেল ডিফারেন্স যে টাকাটা, সেই টাকাটা কি করবে ও ফার্ম থেকে উইথড্র করে নেবে। ও বলবে আমার ক্যাপিটাল হওয়া উচিত ফার্মে 55,620, কিন্তু তোমরা আমার ক্যাপিটাল করে দিয়েছো কত 49,500, তাহলে ক্যাপিটাল তো কমে গেল। তাহলে যত টাকা কমে গেল সেটা তাহলে উইথড্র করবে। আর টাকা যদি উইথড্র করে নেয় তাহলে কোন দিকে বসবে, টাকা ঢোকালে ক্রেডিট দিকে বসে বাই ব্যাংক, তাহলে টাকা উইথড্র করে নিলে ডেবিট দিকে টু ব্যাংক। ব্যালেন্সিং ফিগার কত টাকা ব্যালেন্স হচ্ছে বলো, 6,120। এবার দেখো মিলছে কিনা, ওদের মিলবেই। কত আসছে টোটাল 55,620, এদিকেও 55,620, ঠিক আছে। ওকে, সেম ভাবে মোনারটাও করো। মোনারটা দেখো যদি ব্যালেন্সিং ফিগারে ক্যাপিটাল বের করতে কত টাকা ক্যাপিটাল হতো, সবাই করবে কিন্তু নাহলে বুঝতে পারবে না। 7,400 ধর তুমি সিডি ব্যালেন্সটাকে মাইনাস করে দিয়েছো, সিডিটা কেন মাইনাস করবে, সিডিটা মাইনাস না করে বলো। আমি বলছি যদি ব্যালেন্সিং ফিগারে ক্যাপিটাল বের করতে তাহলে কত টাকা আসতো, কি কি যোগ হতো তোমার, 30,000 হতো, 6,000 হতো, 4,533 হতো, আর মাইনাস হতো কত টাকা 120 টাকা। ক্যাপিটাল কত হতো 40,413, 40,413, কিন্তু জোর জবরদস্তি ক্যাপিটালটা কত করে দিয়েছে, তাহলে ক্যাপিটাল কমে গেল। তাহলে ও বলে ভাই এক্সট্রা টাকাটা তাহলে আমাকে দিয়ে দে, তাহলে ওরও টু ব্যাংক বলে বসে যাবে। তো টু ব্যাংক বলে আমি আর লিখছি না, টু ব্যাংক বলে অলরেডি লেখাই আছে, আমি পাশে ফিগারটা বসিয়ে দেবো, মাইনাস 33,000, 7,413, ডি আর কিছু হবে না, বুঝতে পারলে। কিন্তু পরীক্ষার সময় এটা হলো নলেজের জন্য বললাম যে কেন ডেবিট দিকে ফিগারটা এলো। তার মানে কি ডেবিট দিকে ব্যাংক বলে লেখা মানে কি ফার্ম থেকে টাকা ওরা তুলে নিয়েছে, আর ক্রেডিট দিকে লেখা মানে ফার্মে টাকা ঢুকিয়েছে, ঠিক আছে। তার মানে এইখানে ক্যাপিটাল ব্যালেন্সটা যা হওয়ার ছিল তার থেকে কম এসছে, যার জন্য টাকা তুলে নিয়েছে। যদি বেশি আসতো হয়তো দেখা গেল তুমি যোগ বিয়োগ করে ক্যালকুলেটারে যোগ বিয়োগ করে দেখলে ক্যাপিটাল হওয়া উচিত 40,000, কিন্তু ক্যাপিটাল দেখাচ্ছে কত 49,500, তাহলে 9,500 টাকা এক্সট্রা দেখাচ্ছে। তখন তাহলে কি করতো, টাকা তুলতো না টাকা নিয়ে আসতো, টাকা নিয়ে আসতো, নিয়ে এলে কোন দিকে বসতো বাই ব্যাংক বলে বসতো। তো পরীক্ষার সময় এত দিমাগ লাগাবে না, পরীক্ষার সময় তো দিমাগ লাগাবে না, পরীক্ষার সময় সিম্পল কি করবে, ক্লোজিং ব্যালেন্স বসিয়ে দেবে, দিয়ে ব্যালেন্সিং ফিগার মারবে, ডেবিটে এলে টু ব্যাংক, ক্রেডিটে এলে বাই ব্যাংক, খতম শেষ। এটা নলেজের জন্য বলে দিলাম, পরীক্ষায় থোড়ি না অত দিমাগ লাগাতে যাবে তুমি। পরীক্ষা যদি অঙ্কটা চলে আসে ব্যালেন্স বের করে নেবে, দিয়ে ব্যালেন্সিং ফিগার করবে। যদি ডেবিট দিকে ব্যালেন্স আসে তাহলে টু ব্যাংক বলে লিখবে, এটা ডেবিট দিয়ে তো টু বলেই লিখতে হয়, আর ক্রেডিট দিকে এলে বাই বলে লিখতে হয়, যেদিকে তো ব্যাংক দিয়ে মিলবে, অবভিয়াস ব্যাপার। যদি কিছু মেনশন অঙ্কে করে না দেয় তাহলে এটা মিলে গেল। চলো এবার ব্যালেন্স শিট বানাই। সবার প্রথমে সোনাস ক্যাপিটাল, বলো কত টাকা 49,500, তারপর মোনাস ক্যাপিটাল 33,000, তারপর ঠিক আছে। লাইব্রেরি সাইডে আর কি আছে, পিএল তো ভাগ হয়ে গেছে, শুধু একটা ক্রেডিটর্স আছে। দাঁড়াও একটা জিনিস গন্ডগোল হয়েছে একটুখানি, না করে দিচ্ছি, ঠিক আছে। ক্রেডিটর্স কত টাকা 20,000, ক্রেডিটর্স 20,000, তারপর আর কিছু নেই তো। অ্যাসেট সাইড, অ্যাসেটটা আমি আমার মতো করে লিখবো, সবার ওপরে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি,
কত ছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি? 35,000। 5,000 টাকা বেড়ে গেছে, তাহলে 35 5 40,000। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির পর পেটেন্ট। পেটেন্টে কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি, যা ছিল তাই। 20,700। স্টক তো কমেছিল, কত টাকা কমেছিল? 5,000 ছিল, কত 25, 5,000 কমলে 20,000। স্টকের পর ডেটর্স। ডেটর্স ছিল কত? 20,000 টাকা ডেটর্স ছিল, তো 20,000 টাকায় লিখবো ইনার কালামে। লেস প্রভিশন, প্রভিশন 1,000 টাকা হবে, বাইরে যাবে 19,000। 1,000 টাকা কেন হলো? 700 ছিল, আর আমি আরো 300 তৈরি করেছি। নেক্সট ক্যাশ। আমি ক্যাশ আর ব্যাংক একসাথেই ঢুকিয়ে দিচ্ছি। চল হিসাব করি। সবার প্রথমে কত টাকা ব্যালেন্স শিটে ছিল দেখো, 5,000। তোমার ব্যালেন্স শিটে 5,000 ছিল, তো লেখো 5,000 প্লাস। এবার দেখবে কত টাকা এসছে। এসছে তো একটাই টাকা, দুটো টাকা এসছে। একবার 30,000 টাকা এসছে প্লাস 6,800 প্লাস 4,533, এই টাকা এসছে। কিন্তু শুধু টাকা এলেও তো হবে না, টাকা তো তুলেও নিয়েছে কিছু, তো যেটা তুলে নিয়েছে সেটা কি হয়ে যাবে? মাইনাস। কত টাকা তুলেছে? 6,120 টাকা তুলেছে একজন, আর একজন তুলেছে 7,413 টাকা। স্টুডেন্টরা কিন্তু এই ভুলটাই করবে পরীক্ষায়, এই মাইনাসটা করতে ভুলে যায়। বোঝা গেল ফিগারটা কিভাবে এলো? আমার হাতে 5,000 টাকা ছিল, 30,000 টাকা ক্যাপিটাল এনেছে, এই দুটো ফিগার প্রিমিয়াম ফর গুডউইলের জন্য এসছে। 6,120 টাকা ফার্ম থেকে তুলে নিয়েছে একটা পার্টনার, আর একজন 7,413 টাকা তুলে নিয়েছে। কত বলো? 32,800। আচ্ছা, মোনার টোটালটা ক্যাপিটাল অ্যাকাউন্টে কত এসেছিল বলো তো? মোনার টোটালটা ক্যাপিটাল অ্যাকাউন্টে 40, 33। ঠিক আছে, চলো ব্যালেন্স শিটটা দেখো মিললো কিনা এবারে। কত? ক্লিয়ার? তো দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো, ফার্স্ট টু লাস্ট। চলো তাহলে আজকে ক্লাসটা এখানে বন্ধ করছি, ঠিক আছে? নেক্সট ক্লাস তোমাদের শুক্রবারই হবে, শুক্রবারের পর আর একদিন একটা ক্লাস হবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, বাই।